Now another component of the blood which usually we transfused is fresh frozen plasma. নামটাই দেওয়া হয়েছে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। তাহলে আমরা আগে কি করব, ব্লাড নিয়ে ব্লাড থেকে আমরা প্লাজমাটাকে সেপারেট করব, ঠিক আছে? তাহলে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা ইন রিচ ইন কোয়াগুলেশন ফ্যাক্টরস। ইউজুয়ালি এটা আমরা কোথায় ট্রান্সফিউজ করি, যখন পেশেন্টের হ্যাভ গট সাম কোয়াগুলেশন ডিফেক্টস, এরকম সিচুয়েশানগুলোতে আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দেই, বিকজ ইট ইজ রিচ ইন কোয়াগুলেশন ফ্যাক্টরস। এটা এখানে কিছু একটু জিনিস, বেসিক জিনিস সেটা জেনে রাখো। ইট ইজ সেপারেটেড ফ্রম দি হোল ব্লাড অ্যান্ড স্টোরড অ্যাট -40 to 50 ডিগ্রি সেন্টিগ্রেড উইথ এ 2 years শেলফ লাইফ। সিচুয়েশনটা বোঝো, আগেরটা আমরা 2 to 6 ডিগ্রি সেন্টিগ্রেড আরবিসিটা কনসেন্ট্রেট, আরবিসিটা বা প্যাকড সেলটা 2 to 6 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা প্রিজার্ভ করলে শেলফ লাইফ থাকে 3 মাস, 3 months, তাই তো? বাট এখানে আমরা প্রিজার্ভ করব কততে, -40 to -50 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি আমাদেরকে প্রিজার্ভ করতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু প্রিজার্ভ থাকবে না। এবং এই টেম্পারেচারে প্রিজার্ভ করি আমরা 2 years পর্যন্ত এটাকে রাখতে পারবো। শেলফ লাইফ বলতে বোঝায় যে কতদিন এটা ভালো থাকবে বাইরে, হ্যাঁ, শেলফ লাইফ বলে। অনেক সমস্ত মেডিসিনের শেলফ লাইফ, দোকানে রাখলে সাজিয়ে রাখলে কতদিন এটার পোটেন্সি থাকে, এরকম সব জিনিসের যেটা এক্সপায়ারি একটা ডেট থাকে। তাহলে আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা আমরা ব্লাড থেকে, হোল ব্লাড থেকে সেপারেট করার পরে যদি ইফ উই ক্যান প্রিজার্ভ ইট -40 to 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, ইট ক্যান বি ভায়াবল আপ টু 2 years. দিস ইজ ফার্স্ট লাইন থেরাপি ইন দি ট্রিটমেন্ট অফ কোয়াগুলোপ্যাথিক হেমোরেজ। আমরা হেমোরেজ পড়েছি না তোমাদের, ওখানেটা যে বলেছিলাম আমরা কোয়াগুলোপ্যাথি হলে যে উজিং হয় ব্লাড, যেটাকে ব্লাড ট্রান্সফিউশন ছাড়া কন্ট্রোল করা যায় না, সেক্ষেত্রে এই ফ্রেশ ফ্রোজেন প্লাজমা ইজ দি আইডিয়াল থিং ফর ট্রান্সফিউশন টু কন্ট্রোল কোয়াগুলোপ্যাথি। দ্যাট ইজ হোয়াট ইজ কোয়াগুলোপ্যাথি? হোয়াট ইজ কোয়াগুলোপ্যাথি? তোমার মাথায় মারবো এটা আমি। হোয়াট ইজ কোয়াগুলোপ্যাথি? তুমি বলো। The physiology of coagulation of the blood is coagulopathy. Anyone? Yes? Coagulation factor এর it is the abnormality of the coagulation factors, that is there is defect in coagulation. It is called, collectively called coagulopathy. There is some situation arises where coagulation is hampered due to lack of coagulation factors. মনে থাকবে, this is we call this coagulopathy. তাহলে in case of coagulopathy it is the first line of treatment. আরেকটা আছে কি, also use the replacement of multiple coagulation factor deficiencies like liver disease, warfarin overdose, depletion of coagulation factors in patients receiving large volume of transfusions, DIC, that is disseminated intravascular coagulation, and thrombocytopenic purpura. তাহলে এর ইন্ডিকেশনটা কি কি হয় আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা ইউজ করি? ফার্স্ট থিং হচ্ছে রিপ্লেসমেন্ট অফ মাল্টিপল কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সিস। যদি তোমার কোনো লিভার ডিজিজ হয়ে থাকে, কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো সিনথেসাইজ হয় কোথা থেকে? লিভার থেকে। তা দেয়ার আর সাম লিভার ডিজিজেস which you will read in medicine, there may be some defect in the multiple coagulation factors. In such situation, it is an indicator for transfusion. আবার কিছু কিছু ক্ষেত্রে ওয়ারফেরিন একটা ড্রাগ আছে, সাম কার্ডিয়াক পেশেন্টের ক্ষেত্রে আমরা ওয়ারফেরিন ইউজ করি। ওয়ারফেরিনটা কি জাতীয় ড্রাগ? ব্লাড থিনার। ব্লাডটাকে আমরা যাদের কার্ডিয়াক প্রবলেম থাকলে আমরা ওয়ারফেরিন অনেক সময় ইউজ করে থাকি, যেটা ফর টু মেক দি ব্লাড মোর থিন। তাহলে সেক্ষেত্রে যে ওভারডোজ হয়ে যায় সেখানে আমাদের এটা ব্যবহার করতে হয়। আবার লার্জ ভলিউম অফ ব্লাড ট্রান্সফিউশন যদি তুমি করো, সে ধরো ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন, এই টার্মটা পরের ক্লাসে আমরা পড়াবো, সেক্ষেত্রে তোমাকে এটা রিপ্লেস করা লাগতে পারে। আরেকটা কন্ডিশন আছে ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, সেখানেও তোমাকে লাইফ সেভ করার জন্য ফ্রেশ ফ্রোজেন প্লাজমা ট্রান্সফিউশন লাগবে, ঠিক আছে? তাহলে দিজ আর দি কন্ডিশনস হোয়ার fresh frozen plasma is
ইন্ডিকেটেড। এই ধরনের কোশ্চেনে কিন্তু তোমাদের কাছে জিজ্ঞাসা করা হবে যে হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা ট্রান্সফিউশন, হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ প্যাকড সেল ট্রান্সফিউশন। Now, regarding the plasma transfusion, there needs some precautions. First thing কি, acute allergic reactions are common. যদি তোমরা এটা ট্রান্সফিউজ করো তাহলে কিছুটা সতর্ক, we have to be cautious regarding the transfusion of fresh frozen plasma. Why we need extra precaution? That is, there may be chance of development of allergic reaction. আর হতে পারে কি, লাইফ থ্রেটেনিং সিভিয়ার অ্যানাফাইলেটিক রিয়াকশন হতে পারে। ঠিক আছে, তো এই দুটো কন্ডিশনটা আমরা মনে রাখবো, সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন হতে পারে আর অ্যানাফাইলেটিক রিয়াকশন হতে পারে। আর ডোজটা কি হবে, কি ডোজে আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা ট্রান্সফিউজ করব? আমরা কি একেবারে ব্যাক টু ব্যাক ট্রান্সফিউজ করব? নো, ইউজুয়ালি 15 ml পার কেজি অফ দি বডি ওয়েট আমরা ট্রান্সফিউজ করতে পারি। তোমার বডি ওয়েট যদি 50 কেজি হয়ে থাকে তাহলে 15 গুণ 5, তাহলে কত আসছে? 750 ml আমরা ট্রান্সফিউজ করতে পারবো একজনকে। হ্যাঁ, তাহলে আমরা ইনিশিয়াল ডোজ হচ্ছে 15 ml পার কেজি অফ দি বডি ওয়েট। এই যে প্লাজমা যদি তুমি ব্যাগে ভরো তার সিনারিওটা দেখো, কালারটা দেখো কেমন দেখা যাবে। আর ব্লাডটা যখন ব্যাগে ভরেছো তখন ইট ইজ এ রেড কালার, এটা কিন্তু ফ্রেশ প্লাজমার কালার। Now, we have another component of blood that frequently transfused, that is platelet. প্রায় তোমরা তো শুনেছো যে প্লেটলেট ট্রান্সফিউশন লাগছে কোনো পেশেন্টকে। প্লেটলেটস আর সাপ্লাইড অ্যাজ এ পুলড পেশেন্ট প্লেটলেট কনসেন্ট্রেট containing about 250 into 10 to the power 9 cells per liter. Platelets are stored on a special agiator and have a shelf life of only 5 days. আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমাকে আমরা 2 years পর্যন্ত শেলফ লাইফে রাখতে পারছি, বাট তোমাকে প্লেটলেট অনলি উই ক্যান নট প্রিজার্ভ ইট ওভার 5 days বিকজ লাইফ স্প্যান অফ দ্য প্লেটলেট ইজ ভেরি লিমিটেড। Usually given to the patient with thrombocytopenia or those with platelet dysfunction who are bleeding or undergoing surgery and in a patient with bone marrow failure. ঠিক আছে, একটা কমন ডিজিজ আমাদের সোসাইটিতে এক্সিস্ট করে যেখানে আমরা প্লেটলেট ট্রান্সফিউশন দেই, নাম বলতে পারো? ডেঙ্গু। ইয়েস, ভেরি গুড। ডেঙ্গু ইজ এ কমন ডিজিজ দ্যাট ইজ we are frequently facing in our country where there is massive loss of platelets and then we need platelet transfusion to save the life. ঠিক আছে, it is not indicated in patients with ITP, TTP. আর হচ্ছে কি untreated DIC and in case of hypersplenism. এই টার্মগুলোটা মনে রাখো যে হাইপারস্প্লিনিজম যদি কোনো পেশেন্টের থাকে সেখানে আমরা প্লেটলেট ট্রান্সফিউশন দিব না। যদি কোনো পেশেন্টের আনট্রিটেড ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন থাকে সেখানে প্লেটলেট দেব না। তারপরে থ্রম্বোসাইটোপেনিক পারপোরা যদি থেকে থাকে সেখানে দেব না। আইটিপি থাকলে দেব না। কতগুলো কন্ডিশন থাকলে আমরা ইউজুয়ালি প্লেটলেট ট্রান্সফিউশনটা করি না। কি ডোজে আমরা প্লেটলেট ট্রান্সফিউজ করি তোমাকে তো ডাক্তার হিসাবে জানতে হবে যে when you will suggest for the platelet transfusion you have to know the dose of transfusion. সেখানে 1 unit of platelet concentrate থাকছে per 10 kg of the body weight. একটা মানুষের বডি ওয়েটে 10 কেজি যদি 10 ভাগের 1 মানে 1 unit of platelet concentrate per 10 kg of the body weight, তাহলে যদি 50 কেজি একটা পার্সন হয়ে থাকে তাকে আমরা কি দিতে পারবো? 5 ইউনিট দিতে পারবো। ঠিক আছে, সর্বোচ্চ 1 ইউনিট প্লেটলেট কনসেন্ট্রেট পার 10 কেজি অফ দি বডি ওয়েট, এই ডোজে আমরা তাকে ট্রান্সফিউজ করতে পারবো। এখন কথা হচ্ছে যে একটা ইউনিট প্লেটলেট পেতে তোমাকে কিভাবে তুমি পেতে পারো? এটা ব্লাড থেকে তো সেপারেট করা হচ্ছে। তাহলে সেখানে দেখো কি বলছি আমরা, 4 to 6 donor unit of patients concentrate will raise the platelet count by 20 to 40 into 10 to the power 9 per liter.
increment will be less if there is associated septicemia, DIC or splenomegaly. তাহলে আমরা প্লেটলেট কনসেন্ট্রেট যখন ট্রান্সফিউজ করছি তখন তার কাউন্ট, ব্লাড কাউন্টটা পরে আবার চেক করা হয়, তখন দেখা যাবে যে ব্লাড কাউন্টটা তো রেইজ করবে। প্লেটলেট কাউন্টটা যদি তোমার সার্কুলেশনে রেইজ না করে তাহলে তো তোমার দিয়ে লাভ হচ্ছে না। সেখানে কি মাত্রায় রেইজ করবে? যদি 4 to 6 donor unit of patient concentrate with raise the platelet count, একটা ডোনার যদি তোমাকে 4 to 6 ইউনিট ব্লাড দেয় তার থেকে যেটুকু প্লেটলেট কনসেন্ট্রেট আমরা বের করতে পারি সেটা যদি তুমি ট্রান্সফিউজ করতে পারো তাহলে তোমাকে 20 to 40 into 10 to the power 9 লিটার তোমাকে প্লেটলেট কাউন্টটা ইনক্রিজ করবে। নাও হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ প্লেটলেট ট্রান্সফিউশন? সেখানে আজ থেকে ফেব্রাইল অ্যান্ড অ্যালার্জিক আর্টিকেরিয়া আসতে পারে। তাহলে তোমাকে জ্বর ফেব্রাইল ইলনেস আসতে পারে, আর্টিকেরিয়া আসতে পারে। হোয়াট ইজ আর্টিকেরিয়া? গাগুলো চুলকায় সব ডোমোডোমো মতো হয়ে যাবে, এটা আর্টিকেরিয়া। তাহলে তোমাকে অ্যালার্জিক রিয়াকশান আসবে। আর্টিকেরিয়া আর দি কমন, স্পেশালি দোজ হু আর রিসিভিং মাল্টিপল ট্রান্সফিউশনস। নেক্সট থিং আসছে কি দেখো, এটা যে পিকচারটা, এটা ভিউটা হচ্ছে যে তোমার যদি প্লেটলেট কনসেন্ট্রেট ব্যাগে ভরলে তোমাকে ব্যাগের চেহারাটা লাইক দিস। তাহলে হোল ব্লাডের চেহারাটা দেখেছো, মানে প্লাজমা চেহারা দেখেছো, তারপরে প্লেটলেটের এটা তুমি দেখছো। কালার দেখলেও তুমি মানে ধারণা করতে পারবা যে দিস ব্যাগ কন্টেইনিং সাচ ম্যাটেরিয়াল। Now another thing, we can transfuse a cryoprecipitate. What is cryoprecipitate? Physiology-তে পড়োনি? পড়েছো, but you have all have been digested and go to your washroom, তাই তো? ঠিক তো নাকি? What I knew? Okay. দেখো, cryoprecipitate is a supplementary recipient of fresh frozen plasma and is rich in factor 8 and fibrinogen. আমরা আগে করেছি কি, হোল ব্লাড ট্রান্সফিউশনের কথা বলেছি, ফ্রেশ ফ্রোজেন প্লাজমার কথা বলেছি, প্লেটলেটের কথা বলেছি, ঠিক আছে? এখন ফ্রেশ মানে ফ্রোজেন প্লাজমা যখন তুমি নিচ্ছ, এই প্লাজমার মধ্যে তোমাকে আমরা যদি আরও কনসেন্ট্রেট করে আরও এটাকে ফাইন করে শুধু প্লেটলেট কোয়াগুলেশন ফ্যাক্টর 8 অ্যান্ড ফিব্রিনোজেন, এই দুটার কোয়াগুলেশন ফ্যাক্টর যদি আমরা ট্রান্সফিউজ করতে চাই, যখন একটা পেশেন্টের হেমোফিলিয়া থাকে তখন তাকে কোন ফ্যাক্টরটা ডেফিসিয়েন্সি থাকছে সেটাকে আইডেন্টিফাই করা যায় এবং সেই স্পেসিফিক ফ্যাক্টরটাকে ট্রান্সফিউজ করলে উই ক্যান গেট মোর অ্যাকুরেট রেজাল্ট। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দিস ইজ কল্ড ক্রায়োপ্রেসিপিটেট, যেখানে আমরা শুধু ফ্যাক্টর 8 এবং ফিব্রিনোজেনটাকে রেখেছি। ফ্রোজেন প্লাজমার থেকে আমরা অন্য ম্যাটেরিয়ালগুলোকে সেপারেট করে দিয়েছি, ঠিক আছে? প্লাজমার ভিতরে তো অনেক কিছু আছে, সেখান থেকে অল ডিসকার্ড করে অনলি আমরা ফ্যাক্টর 8 অ্যান্ড ফিব্রিনোজেন রাখছি। এটাকে আমরা বলছি ক্রায়োপ্রেসিপিটেট। ইট ইজ নাথিং, ইট ইজ দ্য ফ্রেশ ফ্রোজেন প্লাজমা হুইচ কন্টেন্স ফ্যাক্টর 8 অ্যান্ড ফিব্রিনোজেন। ক্লিয়ার? তাহলে এরা মোর স্পেসিফিক যে আমাকে ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি হয়েছে, ফিব্রিনোজেন ডেফিসিয়েন্সি হয়েছে, আমরা এইটাই ট্রান্সফিউজ করছি, ঠিক আছে? এটাকে দেখো, ইট ইজ স্টোরড অ্যাট -30 ডিগ্রি সেন্টিগ্রেড উইথ এ 2 years শেলফ লাইফ। আমরা যদি -30 ডিগ্রি সেন্টিগ্রেডের প্রিজার্ভ করি তাহলে আমরা 2 বছর পর্যন্ত প্রিজার্ভ করতে পারবো। দ্যাট ইজ ওয়াই এই সমস্ত জিনিসগুলো কিন্তু কমার্শিয়ালি বিক্রি হয় ওষুধের দোকানগুলোতে, বড় বড় দোকানগুলোতে, যারা এই টেম্পারেচারটা মেনটেন করতে পারে। -30 ডিগ্রি, এটাকে কল্পনা করা যায়? তাহলে ওর জন্য স্পেশাল রেফ্রিজারেটর দরকার। আমাদের ইউজুয়াল রেফ্রিজারেটরে তো -0 ডিগ্রি হয়, কিন্তু -30তে যেতে হবে, ঠিক আছে? তোমাদের কাশ্মীরে কত টেম্পারেচার আসে? মাইনাস কত? 9।
তাহলে কাশ্মীরে ওরা -9 পর্যন্ত টলারেট করতে পারে সিট ডাউন, তাহলে এখানে আমাদের যেতে হবে -30, তাহলে আরও কোথায় যেতে হবে চিন্তা করো, অথবা আমাদেরকে সেইভাবে মেশিন তৈরি করতে হবে। ওকে, ইন্ডিকেটেড, কোথায় ইন্ডিকেশন আমরা ট্রান্সফিউজ করি ক্রায়োপ্রেসিপিটেট? ইন্ডিকেটেড ইন লো ফিব্রিজেন স্টেট ইন কেস অফ ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি, দ্যাট ইজ হেমোফিলিয়া এ যদি হয়ে থাকে, হেমোফিলিয়া এর কথা তো শুনেছো, তাহলে হেমোফিলিয়া এ হলে ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি থাকে, সেখানে কিছু স্পেসিফিক এটা ইন্ডিকেশন, এটা যে যদি তুমি হেমোফিলিয়া হয়ে থাকে তাকে যদি তুমি ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দাও তার লস নাই, কিছু কারেকশান তো সে হলো ওখানে, বাট যে ক্রায়োপ্রেসিপিটেট মানে এই ফ্রেশ ফ্রোজেন প্লাজমার ভিতর থেকে অন্য ফ্যাক্টরগুলো রিমুভ করে দিয়ে এটাকে আরও কনসেন্ট্রেট করা হয়েছে টু রেইজ দি লেভেল অফ দি ফ্যাক্টর 8 অ্যান্ড ফিব্রিনোজেন। তারপর আরেকটা যে আছে কি ভন উইলবার্ডেন্স ডিজিজ, নাম শুনেছ এটা? সেখানে কি ঘটে বলো? সেখানেও তোমার কোয়াগুলেশন ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি থাকে, তো সেক্ষেত্রে ফ্যাক্টর 9 লাইক দিস এরকম কিছু একটা ঘটে, সেখানেও আমরা এটা ইন্ডিকেশন করি। আর একটা আছে কি ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন যদি হয় সেক্ষেত্রে আমরা এটাকে ট্রান্সফিউজ করি। এখানে আরেকটা কথা আছে, দেখো লাস্ট লাইন লেখা আছে মাস্ট বি ইনফিউজড উইথিন 6 আওয়ার্স। এখানে একটা শব্দ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করেছো? আমরা ব্লাডের ক্ষেত্রে অলওয়েজ উই আর টেইং দ্যাট যে ট্রান্সফিউশন, বাট হিয়ার চেঞ্জ হয়ে গেছে ইনফিউশন, কারণ দো ইট ইজ এ ব্লাড প্রোডাক্ট বাট ওটা এখন সেই হিসাবে এখন আর নাই। দ্যাট ইজ ওয়াই নর্মাল আইভি ফ্লুইডের মতো অবস্থা এটা এসছে। দ্যাট ইজ ওয়াই আর টেলিং দ্যাট ইট মাস্ট বি ইনফিউজড উইথিন 6 আওয়ার্স। যখন তুমি ব্যাগটা ফ্রিজ থেকে বের করেছো, বের করার পরে তোমাকে উইথিন 6 আওয়ার্স ইট হ্যাভ টু বি ট্রান্সফিউজড ইনসাইড দি বডি। Here is the picture of cryoprecipitate. আচ্ছা, তাহলে এত সময় আমরা meanwhile we have read what is blood transfusion, what is its composition, and what are the components of the blood to be transfused. Okay, তো এরপরে আসছে কি যে আমরা যত সহজভাবে পড়ে আসলাম ব্লাড ট্রান্সফিউশন অর ব্লাড প্রোডাক্ট ট্রান্সফিউশন ইজ নট সাচ ইজি থিং, মাইন্ড ইট। ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্ট ট্রান্সফিউশন ইজ নট সাচ ইজি ম্যাটার, ইট নিডস সাম প্রিকশন, অ্যান্ড হোয়াট আর দ্য প্রিকশনস, অ্যান্ড ইফ দি প্রিকশনস ইজ নট ফুলফিলড দেন হোয়াট মে বি দি রিয়াকশনস, ইট উইল বি রিড ইন দি নেক্সট ক্লাস। ওকে, এ পর্যন্ত যা আমরা পড়লাম এটা হচ্ছে তোমাদের ফিজিওলজির নলেজ, ইট ইজ নট দ্য নলেজ অফ দিস সার্জারি। অল দ্য নলেজেস ফিজিওলজিক্যাল নলেজটা আমরা রিক্যাপিচুলেশন হলো। নাও উই আর গোয়িং থ্রু দি ক্লিনিক্যাল সাইটস দ্যাট ইফ উই ডু নট টেক এডিকুয়েট প্রিকশন ফর ব্লাড ট্রান্সফিউশন হোয়াট মে বি দি প্রবলেমস অ্যারাইজেস। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আমরা সেটা আলাপ করে ব্লাড ট্রান্সফিউশন চ্যাপ্টারটাকে এন্ড করব। থ্যাংক ইউ।